হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। 1947 সাল 1946, তার আগে যখন সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, ওই সাম্প্রদায়িক দাঙ্গার কনসেপ্টের উপর ভিত্তি করে 1947-এ দেশভাগ। এই যে এক বছর সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন হয়েছে। কেউ দেশভাগের পক্ষে আন্দোলন করেছে, কেউ দেশভাগের বিপক্ষে আন্দোলন করছে। কিন্তু আমরা যখন খুলনা, যশোর, ফরিদপুর, বরিশালে আমরা 70% হিন্দু বা 70% আমরা মতুয়া, আমাদের ওইখান থেকে কিন্তু কোনো আন্দোলন আসেনি। আজকে আপনারা অনেকে যোগেন মন্ডল করেন, আমি এইখানে যাব না। যে যতই যোগেন মন্ডল করি, যতই আমার নেতৃত্ব সেই সময় ছিল, কোন মন্ডল কিন্তু সেই সময় কাজে আসেনি। বরং অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় বিপরীত ভাবে তাদের রোল ছিল। আজকে সেই জায়গাটা আমাদের বুঝতে হবে যে সেই দিন যদি আমাদের একটু চেতনা, আমাদের ক্যালাসনেসটা যদি কম থাকতো, সেদিন যদি আমরা বুঝতে পারতাম, সেদিন যদি বুঝতাম যে আমাদের সমাজের মধ্যে মানুষের মধ্য থেকে বিপদ নেমে আসতে চলেছে, সেদিন যদি আমরা গোচন ঠাকুরের দর্শন বুঝতাম, রাজনৈতিক চেতনা আমাদের মধ্যে থাকতো, সেদিন যদি আমরা আন্দোলন করতে পারতাম, দেশভাগটাকে রুখতে না পারলেও অন্তত খুলনা, যশোর, ফরিদপুর, বরিশালটাকে ভারতবর্ষের মধ্যে রাখতে পারতাম। কিন্তু আমরা সেটা করিনি। আমাদের সেই কথা বলার মতো কেউ ছিল না। আমাদের নেতৃত্বগুলো হয় আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, অথবা আমাদের নেতৃত্বের মাথায় ব্যাপারটা ছিল না। সেই জন্য 1947 সালে 14 আগস্ট, তারপরে তিনি দেশভাগ হতে চলেছে। আমার মনে হয় না আমার সমাজে মানুষের ঘুমের ব্যাঘাত সেদিন ঘটেছিল, তারা নিশ্চিন্তে ঘুমোতে গেছে। আর 15 আগস্ট যখন ভোর হলো, তারা দেখলো তার রাতারাতি ভারতবর্ষে বিদেশি তারা পাকিস্তানি হয়ে গেছে। আজকে যখন 15 আগস্ট যখন আমরা সেলিব্রেট করি, আমি যেখানে চাকরি করি নানুর ব্লক, ওখানকার ব্লক মেডিকেল অফিসার আমি, তো সেই 15 আগস্টে বক্তৃতা করেছিলাম যে এই 15 আগস্টের এই দিনের সাথে আমার গর্ব নেই। এটা হচ্ছে আমার জন্য কালা দিন। মানে এই দিনের সাথে আমার দেশ ভাগের যন্ত্রণা লুকিয়ে রয়েছে। এই দিনে কিন্তু ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়েছিল। এই যন্ত্রণা কিন্তু সেদিন থেকে শুরু হয়েছে। একটা কবিতায় বলে, খিজাতনা বিষে বুঝিবে সে কিসে, শব্দ পুরুষ যে মাটিতে বাস সে মাটি সোনায় বাড়া। আজকে 1947 সালে দেশভাগ, 1947 সালে দেশভাগ, সেই 7 পুরুষের ভিটে মাটি আমাদের ত্যাগ করতে বাধ্য করেছে। আর কিছু কিছু মানুষ এখনো সেই ভিটে মাটিকে আঁকড়ে ধরে পড়ে রয়েছে। আর এই মাঝখান দিয়ে কিন্তু একটা নদী, এই নদী কিন্তু অনেক বিচ্ছেদের সাক্ষী, অনেক বিরহের সাক্ষী, অনেক ব্যথার সাক্ষী। একটা বিচ্ছেদের নদী বয়ে চলেছে, একটা বিরহের নদী বয়ে চলেছে। এই বিচ্ছেদের চলা কবে শেষ হবে? এরপর 1971 সাল। আজকে হয়তো আমরা তার অনেক পরে জন্মেছি, কিন্তু আমার মনে হয় এখানে আপনারা যারা আছেন অনেকেই সেই 1971 সালে সে মুক্তিযুদ্ধের কথা আপনারা অনেক সাক্ষী আছেন। যেদিন পাকিস্তানি সেনাবাহিনী যেদিন নির্বিচারে হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, যেদিন সেই লক্ষ লক্ষ আমার সমাজে মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল, শয়ে শয়ে নয়, হাজার হাজার নয়, কয়েক লক্ষ আমার সমাজে মানুষকে নির্বিচারে গুলি করেছিল। আজকে সেই ইতিহাস কিন্তু আমরা ভুলে গেছি, বা সেগুলো আমাদের নাড়া দেয় না। এমনও গল্প শুনেছি যে সেই সময়টায় পাকিস্তানি সেনাবাহিনীর হাত থেকে বাঁচার জন্য কোথাও 50 জন, 60 জন, 100 জন, 200 জন জলমগ্ন ধানের মধ্যে লুকিয়ে রয়েছে। কারোর পেটে বাচ্চা, কারোর কোলে বাচ্চা। যেমন হয়েছে যে বাচ্চা কখন কখনো কান্না করেছে, যখন কান্না করেছে মা, যখন কোনোভাবে সেই বাচ্চার কান্না থামাতে পারছে না, তখন মা সেই বাচ্চার কান্না থামানোর জন্য বাচ্চাটাকে জলের মধ্যে ডুবিয়ে তার কান্না থামাতে হয়েছে। এবং যখন তাকে জল থেকে তুলেছে দেখে তার কান্না চিরদিনের জন্য, তার কান্না থেমে গেছে, আর কোনোদিন সে কাঁদবে না। এই ঘটনা কিন্তু ঘটেছে আমাদের মানুষের জীবনের মতো সমাজের জীবনে ঘটেছে। এবং তার জন্য দায়ী কোন জায়গায়? তার জন্য দায়ী ছিল 1947-এর দেশভাগ। আজকে স্বাধীনতার 75 বছর কেটে গেল সেই দেশভাগের যন্ত্রণা। আর আজকে আমরা যে জায়গাটা করেছি, আজকে সেই দেশভাগের পরবর্তীতে
একটা গাছকে কেটে দিলে, যেমন আগা কেটে দিলে সাইড দিয়ে যেমন ওই অনেকগুলো গাছ, ছোট ছোট গাছ জন্মায়, তো দেশভাগটা আমাদের আগা কেটে দিয়েছে। এবং তারপরেও দেশভাগের যন্ত্রণা ভুলে যখন আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি, আজকে কিন্তু আমরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিক আইনের কিন্তু একটা গিটে আমরা পড়েছি। আজকে কিন্তু আমাদের কিন্তু ভাবতে হবে যে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিক আইন, এই জায়গাটা আমাদের কিন্তু একটু ক্লিয়ারলি সবাইকে একটু ভাবতে হবে। আজকে যেমন 1947 সালে দেশভাগ, আজকে কিন্তু আমার এই নাগরিক আইনে আমার একটা সঠিক সিদ্ধান্ত অথবা আমার একটা ভুল সিদ্ধান্ত, তার জন্য কিন্তু হাজার বছর ধরে আমার সমাজকে গলমের দিকে ঠেলে দিতে পারে। আজকে নাগরিক আইন সম্পর্কে আমাদের একটুখানি জানতেই হবে। আজকে ভারতবর্ষে যদি 150 কোটি মানুষ হয়, এই 150 কোটি মানুষের মধ্যে 147 কোটি মানুষের নাগরিক আইন না জানলেও চলে, এ সম্বন্ধে তাদের না ভাবলেও চলে। কিন্তু আমরা যারা 3 কোটি মতুয়া যারা পূর্ববঙ্গ থেকে এসেছি, আমাদের কিন্তু জানতেই হবে এবং জানার পরে আমাদের সিদ্ধান্তে আসতে হবে। আজকে সেই জানার জন্য আমাদের সামনে আজকে দুটো অপশন, চয়েস বেশি নেই, মাত্র দুটো চয়েস আমাদের সামনে। একটা 2003-এর নাগরিক আইন আর তার পাশাপাশি 2019-এর নাগরিক আইন। এর মধ্যে আমরা এনআরসিটাকে আমরা কিন্তু মাথার থেকে আমাদের কাট করে দিতে হবে। এনআরসি ব্যাপারটা অনেক সময় এনআরসি ঢুকে দিয়ে আমাদের কনফিউজ করার চেষ্টা হয়। দুটো জায়গা, 2003-এর নাগরিক আইন আমরা চুজ করব নাকি 2019-এর নাগরিক আইন, তো সেই জায়গায় চুজ করতে গেলে বেসিক ডিফারেন্সটা কোন জায়গাটায়, অনেক রকমের কথা কমপ্লিকেটেড করে অনেক ভাবে বলা যায়, কিন্তু বেসিক ডিফারেন্স 2003-এর নাগরিক আইনে কি বলেছে? 2003-এর নাগরিক আইনে বলেছে 1948 সালের 19শে জুলাই রাত 12টার পরে যারা ভারতবর্ষে এসেছে উইদাউট মাইগ্রেশন, তারা এই দেশের অবৈধ অনুপ্রবেশকারী, তারা নাগরিকত্ব পাবে না। আর মাইগ্রেশন ব্যাপারটা আলাদা। মাইগ্রেশন মানে ওই নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করা। আমাদের মধ্যে যদি 1 লাখ ফ্যামিলি আসে, একটা দুটো ফ্যামিলি হয়তো মাইগ্রেশন করে এসছে, আর বাকি সব আমরা উইদাউট মাইগ্রেশন। 2003-এর নাগরিক আইনে আমরা সবাই ভারতবর্ষে অবৈধ অনুপ্রবেশকারী। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা তো এটা ভাবার কিছু নেই যে আমরা ভোট দিয়ে অবশ্যই আমরা নাগরিক, কিন্তু যখন এনআরসি যদি কোনোদিন হয় বা এনআরসি নাই হলো, যদি ফরেনার অ্যাক্ট কারোর এগেইনস্টে চালু হয়ে যায়, আমার এগেইনস্টে যদি ফরেনার অ্যাক্ট চালু হয়, আমাকে কিন্তু প্রমাণ করতে হবে যে আমি 1948 সালে 19শে জুলাই আগে কিন্তু অপ্রমাণ আছে। এই ব্যাপারটা রিয়েলাইজ করেছিলেন প্রভাকর মণ্ডলের মতো নেতৃত্ব রিয়েলাইজ করেছিলেন। আমার সমাজে যারা মধ্য সমাজের নেতৃত্ব দিয়েছেন তারা সবাই রিয়েলাইজ করেছিলেন। এবং আমরা দেখেছিলাম যত মধ্য সম্মেলন হয় সব জায়গায় একটাই আমাদের দাবি ছিল, 2003-এর কালা কানুন আইনটাকে বাতিল করতে হবে। আপনাদের মনে থাকবে, আপনারা গেছিলেন 2011 সালে আমার মেট্রো চ্যানেলের সামনে, এবং এই নিখিল ভারত উদ্বাস্তু সমন্বয় সমিতির আন্দোলন, এখানকার সুভাষ বিশ্বাস নিখিল ভারত উদ্বাস্তু সমন্বয় সমিতির মাধ্যমে সারা ভারতবর্ষের মধ্যে আলোড়ন তুলেছিলেন সুবোধ বিশ্বাস রায়। আজকে সেই যে এই বিভিন্ন ভাবে আমরা আন্দোলন করে অন্তত দেখাতে পেরেছিলাম আমরা ইউনাইটেড। এবং 2019-এর যে চেঞ্জ, সেটা কিন্তু আমাদের আন্দোলনের মধ্য দিয়ে এসছে। এটা কিন্তু ভাবতে হবে 3 কোটি মানুষ বা আমাদের মতুয়াদের আন্দোলন এর জন্য কিন্তু এসছে। 2019-এর চেঞ্জটা কি এসছে? 2019-এর চেঞ্জ যে 1948 সালের 19শে জুলাই রাত 12টার পর যারা ভারতবর্ষে এসছে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে, তারা সবাই অবৈধ নয়। এর মধ্যে যারা রিলিজিয়াস পারসিকিউশন অর্থাৎ ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে এসছে, তারা এই দেশের নাগরিকত্ব পাবে। তো কোনটা বেটার, 2003 না 2019? কোনটা বেটার, কোনটা ভালো, কোনটায় আমরা নাগরিকত্ব পেতে পারি? একমাত্র 2019। কিন্তু এটা নিয়ে বঞ্চনা, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা রয়েছে, রাজ্য সরকারের বঞ্চনা। 2003-এ যখন নাগরিক আইন হলো 2 মাসের মধ্যে লাগু হলো, কিন্তু 2019-এর নাগরিক আইন কিন্তু এখনো লাগু হয়নি। এখনো কিন্তু আমরা 2003-এর আইনের আওতায়। এই জায়গাটা আমাদের ভাবতে হবে। অনেক জায়গায় অনেকে বলছেন, অনেক পলিটিক্যাল লিডার, যে তোমার তো ভোটার কার্ড আছে, তুমি ভোট দাও, তোমার ভোটে মন্ত্রী হয়, তোমার ভোটে রাজা হয়।
তুমি আবার নাগরিকত্বের দাবি তুমি করবে কেন? এই পলিসিটা কেমন পলিসি জানেন? যে ওই হাড়ি কাঠের মধ্যে ওই মাথা ঢুকিয়ে দিয়ে উপরে খড়গ মাথা হাড়ি কাটার মধ্যে ঢুকে রয়েছে, তারপরে বলছে তোমার তো মাথা কাটছে না। তো আমাদের সেই রকম উপরে নাগরিক আইনে খড়গ মানে সেভ করে রেখেছে যে মাথা নিচু করো, কিচ্ছু হবে না, কাটবে না, মাথা উঁচু করলেই কিন্তু কেটে যাবে। আজকে আমাদের ডিসাইড করতে হবে, আমরা কি মাথা নিচু করে বাঁচতে চাই নাকি আমরা মাথা উঁচু করে বাঁচবো? সেই ডিসিশন কিন্তু আমাদের নিতে হবে। আর এনআরসি ব্যাপারটা কিন্তু আমাদের মাথার মধ্য থেকে আউট করতে হবে। এই এনআরসি জায়গাটা আমরা অনেক সময় আমরা ভয় পেয়ে যাই যে আমাদের নাগরিকত্ব, আমরা নাগরিকত্ব চাই যদি বলি তাহলে বোঝা যায় আমাদের নাগরিকত্ব নাই। এই যে জায়গাটা, আমরা কখন নাগরিকত্ব চাইবো? যখন ভারতবর্ষে এনআরসির মাধ্যমে আমাদের নাগরিকত্ব বাতিল হবে, যদি সেই জায়গা আসে তখন আমাদের নাগরিকত্বের আবেদন করতে হবে, তার আগে কিন্তু নয়। 2003-এ তো নাগরিক আইন হয়েছে, আমরা কি আবার আমরা আবেদন করেছি? তো 2019 লাগু হলেই কিন্তু এটা নয় যে আমার আবেদন করতে হবে। যদি ভারতবর্ষে কোনো এনআরসি হয়, হয়তো আজকে যে ক্ষমতায় যে দল আছে কালকে চেঞ্জ হবে, চেঞ্জ হতেই থাকবে। আজ থেকে 50 বছর পরে এনআরসি হবে না কে বলতে পারে? সেদিন যদি এনআরসি হয় আর 2019 যদি বাতিল হয়, এর এগেইনস্টে কিন্তু সুপ্রিম কোর্টে অনেক 100-র উপরে, তাই না 100-র উপরে কেস চলছে। আর আমরাও নীরব, আমরাও ভাবছি দেখি কোন দিকে যাব। দেখি জামার কথা বলতে গিয়ে জামার আমি কবে ওখান থেকে এসেছি সেই সব ঠিকুজি বেরোবে কিনা এটা আমাদের জানতে হবে, যে কে কবে কোন দিক থেকে কবে কোথা থেকে এসছে এটা জানতে 2 মিনিটের বেশি সময় তাদের লাগবে না। তো সেই জায়গাটা আমাদের কিন্তু আজকে উপলব্ধি করতে হবে যে এনআরসি হলে তবেই আমাদের নাগরিকত্বের আবেদন করা, না হলে আবেদন করার দরকার নেই। আর 2019 যদি লাগু না হয়, যেটা বললাম ফরেনার অ্যাক্ট, যে কোনো সময় আমার আপনার এগেইনস্টে ফরেনার অ্যাক্ট কিন্তু চালু হতে পারে। যদি আমার এগেইনস্টে করে কেস করে দেয়, সেখানে কিন্তু ফরেনার অ্যাক্টে আমি ফেসে যাব 2003-এ। কিন্তু যদি 2019-এর নাগরিকত্ব থাকে, আমি 2019-এর নাগরিক আইন দিয়ে আমি প্রমাণ করতে পারবো ফরেনার অ্যাক্ট আমার এগেইনস্টে কিন্তু কোনো কিছু করতে পারবে না। তাই বক্তৃতা আমি দীর্ঘায়িত করবো না, অনেক সময় আমি নিয়ে নিলাম। শুধু এটুকু কথা বলতে চাই, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। যে নতুন প্রজন্মকে জায়গা ছেড়ে দিয়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। হয়তো আপনাদের জীবন কাটবে, আমাদের জীবনও কেটে যাবে, কিন্তু নতুন প্রজন্মকে কোন ভারতবর্ষে ছেড়ে দিয়ে যাবেন, তাদের ভাগ্যে কি হবে, সেই জিনিসটা আমাদের সবাইকে ভাবতে হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।